সুকুমার রায়ের জীবনের হিসেব কবিতাটা মনে আছে? খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি দুলে। দুপুরের আকাশ কালো করা ঝড় বা বৃষ্টি না হয় বাদই দিলাম, কিন্তু তারাতলায় গোডাউন বিপর্যয় নিয়ে যে ঝড় উঠেছে তাতে কার কার নৌকোডুবি হবে সেই নিয়ে রাজনীতি তোলপাড়া। সেই নিয়েই প্রথম প্রশ্ন। টাকা নিতে নিতে মৃত্যুপুরী হয়েছে কলকাতা, কেউ ছাড় পাবে না। তারাতলায় বিল্ডিং প্ল্যানে ববি হাকিমের সই দেখিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্ল্যান বেআইনি নয়, সুপারভিশনে ত্রুটি ছিল, দাবি প্রাক্তন মেয়রের। কিন্তু যাদের গাফিলতিতে এতগুলো মানুষের মৃত্যু হলো তাদের শাস্তি হবে কবে? দ্বিতীয় প্রশ্ন। বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন নাম নিয়েছেন তখন প্রাক্তন মেয়রের কোনো দায় থাকলে তাকেও গ্রেফতার করা হোক, সরাসরি দাবি কুণাল ঘোষের। কিন্তু কালীঘাট তৃণমূল কি গ্রেফতারের দাবি তুলে দায় এড়িয়ে যেতে পারে? তৃতীয় প্রশ্ন। পুরসভা থেকে তোলা 200 কোটি দিয়ে তৈরি হচ্ছে তৃণমূল ভবন, কালীকে তুললেই সব বেরোবে। প্রাক্তন মেয়রের ডান হাত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে বললেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির বল কি এবার কালী থেকে কালীঘাটে গড়াবে? চতুর্থ প্রশ্ন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একের পর এক অফিসারের নাম নিয়ে মুখ্যমন্ত্রী বললেন কেউ দায়িত্ব পালন করেননি, ছাড়াছাড়ির কোনো সিন নেই। তলা থেকে মাথা পুরনো এই দুষ্টচক্র কি আদৌ ভাঙতে পারবে নতুন সরকার? পঞ্চম প্রশ্ন। আরজিকর কাণ্ডের তদন্তে গা ছাড়া মনোভাব সিবিআই। এইরকম চললে তদন্তভার কেড়ে নেব, সিবিআইকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টে। বদলেছে সরকার, বদলেছে তদন্তকারী দলও। ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তারপরও কোন রহস্যে এখনো গতি আসছে না সিবিআই তদন্তে? তবে শুরুতেই দেখাবো তারাতলা বিপর্যয় কাণ্ডে বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন এইটা, দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন। এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। তারাতলায় ভয়াবহ বিপর্যয়, 11 জনের মৃত্যু। এই আবহে এবার সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রমণ করলেন পুরনো তৃণমূল সরকারকে, নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনো দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিলেন মুখ্যমন্ত্রী। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। এটা ইল্লিগাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল। কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন, সেটার বোধহয় গাফিলতি ছিল। আর এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তারাতলার ঘটনায় এখনো পর্যন্ত গোডাউনের মালিক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই আবাসনে 6টি ফ্ল্যাট রয়েছে তার। আবাসনে গিয়ে প্রথমে শম্ভুনাথ বেহেরার খোঁজ পায়নি পুলিশ, দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশ সূত্রে খবর,
তল্লাশির সময় একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় শম্ভুনাথ বেহেরাকে। গোটা ঘটনা তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। So there is no proper maintenance of register. We've already SIT team they have formulated an SOP and will be interrogating all the persons involved. আরও কিছু তালিকা বানানো হয়েছে যাদের ইন্টারোগেশন করা হবে। এরপর কি হবে? তদন্ত কি গভীর অবধি পৌঁছবে? সেদিকেই নজর সবার। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। মুষলধারে বৃষ্টি, কলকাতার রাস্তা জলে হাবুডুবু, আর তার আগে প্রবল ঝড়ে তোলপাড় শহর। কিন্তু আসল ঝড় তো আজ উঠল বিধানসভার ভেতরে। মাথায় বাজ কিনা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর সরাসরি নিশানায় আজ প্রাক্তন মেয়র। আবহাওয়ার লাল সতর্কতা বিদ্রোহী তৃণমূলের অন্দরে কোথাও জারি হয়েছে কিনা জানা নেই, কিন্তু আজ মুখ্যমন্ত্রী হাতে এই নথি দেখিয়ে বললেন বিধানসভায় দাঁড়িয়ে তারাতলার ভেঙে পড়া গোডাউনের বিল্ডিং প্ল্যানে খোদ ববি হাকিমের সই রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন। তারাতলার মতো কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কালও এই অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম তারাতলার বিল্ডিং প্ল্যান পাস হয়েছিল এবছরের 17ই জানুয়ারি। আজ মুখ্যমন্ত্রী বলছেন এ তৃণমূলের পাপের ফল। কিন্তু আমাদের প্রশ্ন হলো, সেই পাপের আসল মাসুল তো দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা কেউ মারা যাচ্ছেন, কেউ চিরকালের মতো পঙ্গু হয়ে যাচ্ছেন, কেউ জীবিকা হারাচ্ছেন, কেউ প্রিয়জন হারাচ্ছেন, কেউ বাস্তুহারা হচ্ছেন, কারো সংসার ভেসে যাচ্ছে। আমি প্রথমেই চলে যাব আজ সজল ঘোষের কাছে, কারণ সজল শুধু বরানগরের বিধায়ক নয়, সজল গত 5 বছরের কাউন্সিলরও বটে। কলকাতায় গোডাউন ভাঙুক বা বাড়ি ভাঙুক বা কলকাতা আজকের মতো জলে ভাসুক, তৃণমূল যা করে গেছে সজলরাই বলছে তাতেও কিন্তু ঘটনা ঘটলে প্রাথমিকভাবে দায় যেটা, সেটা বর্তমান সরকারের ঘাড়েই এসে পড়ে। সজল মানবে? দাদা, উদ্ধার কার্যে যদি কোনো গাফিলতি থাকে তার দায় নিশ্চয়ই আমরাই নেব, কিন্তু এই ঘটনাটার দায়ে একটা 1.5 মাসের শিশু আমাদের সরকার আর এই পুরনো বিশুরা যে কাণ্ড করে গেছে, আমি বলছি ভগবান ছাড়া এই শহরকে কেউ রক্ষা করতে পারবে না। ভগবান ঈশ্বর ছাড়া, দেখুন যেটা পড়ছে সেটা নিয়ে আলোচনা করছেন, যেটা দাঁড়িয়ে আছে আজকে সেটা নিয়ে আপনি আলোচনা করছেন। প্লাস হচ্ছে, ধরো তোমরা কালকে বলছো যে যেগুলো নির্মীয়মান বাণিজ্যিক বহুতল তার অডিট হবে 31শে জুলাই অবধি, কাজ বন্ধ রাখবে, কিন্তু এর বাইরে যেগুলো হয়ে গেছে। দাদা, এটাই তো বলছি, এটা সিপিএম, দেখুন 85 সাল থেকে কর্পোরেশনটা নতুন করে ফরমেশন হয়। আমি আপনাকে বলছি সিপিএম এর শেষের দিকটা, শেষের 10টা বছর থেকে এই অসুখের শুরু। আর এখন তো ওপেন মার্কেট, খোলা বাজার। হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাড়িটা বিক্রি মানে লোকে বসবাস শুরু করে দিয়েছে, আজকে এই বাড়িটার এলিভেশন সম্বন্ধে আপনি কি জানেন? এই স্টুডিওটা আপনি কিছু জানেন না। আজ যদি পুরসভা বলে যে তুমি এখন কাজ বন্ধ রাখো, হ্যাঁ, এবং আমরা এটাকে পুরো চেক করবার কল বলছে, আপনি দেবেন? আপনি রাজি হবেন না। মানুষের এই যে কনসেপশন, আচ্ছা বসত বাড়ি ভাবো, একজন যে পয়সা দিয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনছে, সে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর কি জানে? এবার আমি আপনাকে বলছি দাদা, এটা শুধু কলকাতার নয়। আজকে মেয়র, আজকে মুখ্যমন্ত্রী বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতা সহ আরো 6টা জায়গায় পুরো যে কোনো ধরনের নির্মাণের কাজ বন্ধ থাকবে, সঠিক। আমি বলছি এটা 1 মাস বন্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা কয়েক বছর, 1 বছর অন্তত বন্ধ রাখতে হবে, তবে যদি আপনি খুঁটিয়ে দেখতে পারেন। যেগুলো হয়ে গেছে কিছু করার নেই, ভগবান মানে বলছে এখানে বাইরে, আমি বলছি সেই বাড়িগুলোর বাইরে একটা চাঁদ তারা, একটা ত্রিশূল, হ্যাঁ, আর একটা যীশু খ্রিস্টের ক্রস লাগিয়ে রেখে দিন, এছাড়া বাঁচানোর কোনো রাস্তা নেই। মানে সজল যা বলছে, আজকে সকালে চোখ খুলে প্রথম খবর যেটা জানলাম সেটা হচ্ছে ভেনিজুয়েলায় ওই ভয়ঙ্কর ভূমিকম্প, রিক্টার স্কেলে 1 বার 7 বার, আবার আফটার শকটাও 7। আমি বলছি যে অর্থাৎ কলকাতার সজলরাই বলছে যা অবস্থা, 5 বছর যে কাউন্সিলর এই শহরে, তাতে মানে আমি বলছি ভেনিজুয়েলা হতে ভূমিকম্প লাগবে না, একদম লাগবে না। আমি আপনাকে একটু বোঝাই, আপনি আমাকে একটু আনইন্টারাপ্টেড টাইম দিন। আমি বলছি কটা ভূমিকম্পে, কটা বড় ঘটনায় আপনি গত 20 বছরের ইতিহাসে একটা কলিন লেনের বাড়ি ছাড়া নতুন বাড়ি, পুরনো বাড়ি পড়তে দেখেছেন?
আমরা যে বাড়িগুলোর গায়ে বিপজ্জনক সেটে রেখেছি সেগুলো কিন্তু পড়ে না, তার থেকে ইট খসে পড়ে। কিন্তু যে বাড়িগুলো দেখতে সুন্দর ঝাঁচকচকে ভেঙে পড়ে, কোল্যাপস হয় সেই বাড়িগুলোই। কারণ আমি আপনাকে বলছি, গতকালের আমি একটা মিটিংয়ে বসেছিলাম, আমার বরানগরের পুরো যারা এই বিল্ডিং বিভাগের আছে। সজল, আবার আসবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই যাকে নিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাইছিলাম সজলের পর থেকে, কালীচরণ ব্যানার্জি, কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে, ফিরাদ আটক করা হয়েছে, এখনো গ্রেফতার বলা হয়নি, এবং ফিরাদ হাকিমের প্রাক্তন ওএসডি। আমি একেবারে এই প্রোফাইলে আসবো, কিন্তু তার আগে সজল, আমি তুমি আগে বলো, চিনতে এই কালী ব্যানার্জিকে? হ্যাঁ, আমি মা কালীকেও চিনি, প্রিজন ভ্যানে দেখেছিলাম, এই কালীকেও নিশ্চয় তোমাদের প্রিজন ভ্যানে দেখবো, দুটোই আমি চিনি। চিনবো না কর্পোরেশনে যাই। এখন অবশ্য পুলিশ গ্রেফতার বলছে না, আটক। যাই হোক, আমি আপনাকে বলছি শুনুন, কেউ বলছে মেয়রের ডান হাত কি বাঁ হাত জানি না, কিন্তু মেয়রের হাতে মালটা কিন্তু এর হাত দিয়েই পৌঁছাতো, এটা জানি। আপনারা শুনুন, লোকে পিএ রাখে, পিএ কে তো চালায়, পিএ কে চালায় তার মালিক বা তার অফিসার, এই যা বলবে সেটাই হতো। যেমন ঠাকুরের আপনি পুজো করতে গেলে একটা পুরোহিত লাগে, তো পুরোহিত খুশি হলে ভগবান খুশি হবে। হ্যাঁ, পুরোহিত যেটা বলে দেবে ঠাকুর এরম খাও, সেটাই খাবে, ঠিক একদম তাই। কালীবাবুকে টপকে আপনি বাংলাদেশ এদেশ ওদেশ করা যেতে পারে বিএসএফকে টপকে, কিন্তু কালীবাবুকে বাদ দিয়ে আপনি মেয়র অব্দি কিছুতেই পৌঁছাতে পারবেন। মানে আমি বলছি যে আমাদের ছোটবেলায়, শোনো আমি তোমার কাছেই আসছি, যে গুরু দক্ষিণা বলে একটি ফিল্ম হয়েছিল, তাতে কালী ব্যানার্জিকে তাপস পাল গুরু দক্ষিণা দিয়েছিল। আমি বলছি যে এই কালী ব্যানার্জি অর্থাৎ গুরু দক্ষিণা নয়, ইনি গুরু ছিলেন বলছো? একদম 100%। আরে মালা রায়ের সাথে তো ওনার অশান্তি হয়েছে, আমি নাম করে বলছি তো। আমি আপনাকে বলছি কতটা পাওয়ারফুল। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কিছুদিন আগে ওর নামে এফআইআর হয়েছে, একদম দেখাবো আমি, সেই এফআইআর সত্ত্বেও কিছু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে টাকা তোলার অভিযোগ এসেছিল, একদম। দাদা আমি আপনাকে বলছি, যেটা বলছিলাম এক লাইন বলতে দিন। আমি সেখানে বরানগর পুরসভায়, সেখানকার রুলস হচ্ছে তুমি যেমন খুশি বেআইনি করে নাও, যেমন খুশি, কোনো আইন নেই। বিশ্বনাথ দা আমার বরানগরের ভোটার, যেমন খুশি বেআইনি করে নাও। পুরসভাকে শুধু তুমি 400 টাকা স্কোয়ার ফিটে রিভাইজ করিয়ে দিলে সেটা ফাইনাল। আপনি সয়েল টেস্ট করেছেন, তাকে আপনি পারমিশন দিয়েছেন দোতলার, সে 6 তলা অবধি করতে পারে। আমি পয়সা দিয়ে যা কিছু রেগুলারাইজ করতে পারি, এন্ড দিস ইজ রুলস। হ্যাঁ, দিস ইজ রুল, মানে রেগুলারাইজ করা আছে, ভয়ঙ্কর। আপনি ভালো করে বুঝুন যে আপনি 1000 স্কয়ার ফিট এফআইআর তাকে দিয়েছেন, সে 5000 এফআইআর করে ফেললো, তাকে সে যদি পেনাল্টিটা দিয়ে দেয়, এটা লিগালাইজ হয়ে গেল, তো সে বিল্ডিং তো ভেঙে পড়বে। বিল্ডিং ভাঙবে না তো। আমি বলছি আমি ভিত করেছি দোতলার, আমি 4 তলা করে বাকি দোতলা রেগুলারাইজ করলে কিন্তু আমার বিল্ডিং তো তাই থাকবে। বললো না, যেটা বললো না, এই যে মানে রেগুলার করে নেওয়া, রেগুলারের টাকা 100 টাকা যদি সরকারের এক্সচেকারে যায়, আর নেতার কাছে গেছে 500 টাকা, না সে তো গেছে বিপুল পরিমাণে টাকা নেতারা করেছে। এই যত ইল্লিগাল কনস্ট্রাকশন তত লাভ, যত ইল্লিগাল কনস্ট্রাকশন তত লাভ। আমি একেবারে কালীচরণ ব্যানার্জির কথা বলছি। দেখুন, 1976 সালে কালীচরণ ফিল্মে ইন্সপেক্টর কালীচরণের ভূমিকায় গোটা দেশে জনপ্রিয় হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা, যিনি ঘটনাচক্রে এখন তৃণমূলের সাংসদ। পশ্চিমবঙ্গের একসময়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ খানের দিলওয়ালে ফিল্মে শাহরুখের নাম ছিল কালী। তবে আজ এই প্রবল ঝড় বৃষ্টির দিনে দেখা গেল তৃণমূলের কালীযোগ শুধু কালীঘাটের স্থান মাহাত্মেই আটকে নেই। বোঝা যাচ্ছে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরেও আর এক প্রভাবশালী কালী বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের তোলা কালীর ছিটে শটান মেয়র ফিরাদ হাকিমের গায়ে লাগতে পারে, এতটাই প্রভাবশালী। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কোট আনকোট, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনকে কালী না বললে কোনো প্ল্যান পাস হয় না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কোথায় দাঁড়িয়ে বলছেন? বিধানসভার ফ্লোরে। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দিই, এই কালী বা কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে? কলকাতার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের প্রাক্তন ওএসডি। এর আগেও তাকে নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন এই সংবাদ শিরোনামে এসেছে। সজল একটু আগে যে ঘটনাটা বলছিল, 2024 সালের 27শে সেপ্টেম্বর ফিরাদ হাকিমের তৎকালীন এই ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী।
তার অভিযোগ ছিল কোট আনকোট ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষের কাছে তোলা আদায় করছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। এই অভিযোগপত্রটা পাঠানো হয় ডিসি সাউথকে। অভিযোগ জমা পড়েছিল, আবার বলছি, শেক্সপিয়ার সরণি থানায়, কিন্তু তারপর কি হলো জানা যায় না। শোনা যায় যে যেহেতু WBCS অফিসার বা সরকারি অফিসারদের গ্রেফতারের ক্ষেত্রে একেবারে রাজ্য সরকারের অনুমতি লাগে, সেই রাজ্য সরকার তৃণমূলের সরকার নাকি সেই অনুমতি দেয়নি। এবার গোডাউন বিপর্যয়, খোদ মুখ্যমন্ত্রীর মুখে উঠে এলো সেই কালীচরণের নাম। আর শুভেন্দু অধিকারী আজকে বললেন কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। অর্থাৎ কালী কাহিনীর মাহাত্ম্য অসীম। কালীঘাটের কাকুর থেকেও কর্পোরেশনের কালীকে বোধহয় বেশি প্রভাবশালী মনে হচ্ছে। একদিকে কালীঘাট, অন্যদিকে ক্যামাক স্ট্রিট। অনির্বাণ কি বলছি? দেখুন, এখানে বিষয় কুণালদা, কুণাল ঘোষ আমাদের প্রধান মুখপাত্র, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যাদের দায় আছে বলে বর্তমানে সরকার মনে করছেন প্রপার ইনভেস্টিগেশন করে যাকে মনে হবে গ্রেপ্তার করুন। দেখুন, যেখানে মানুষের প্রাণ গেছে সেখানে নির্দিষ্টভাবে দলের দায়, এই দায়, সেই দায় বলে কোনো রকম ঝেড়ে ফেলার কিছু নেই। এখানে যদি ফিরহাদ হাকিম মনে হয় যে আপনিও তৃণমূলে ছিলেন, সেটা আমি জানি কি হওয়ার আগে ছেড়েছেন, শেষ করে নি, শেষ করে নি। এখানে যা একবার থামাচ্ছি, অনির্বাণ রেফার করলো যেহেতু কুণাল ঘোষ ঠিক কি বলেছেন দেখুন। যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। এটাই আগের দিন বলেছিলাম যে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে যারা ধোয়া তুলসী পাতা সাহায্যে অন্যদিকে গিয়ে বসে, তাদের কিন্তু প্রোটেকশন দিলে হবে না। আপনি যখন অভিযোগের আকারে আপনি কাগজটা দেখিয়েছেন তাহলে অ্যারেস্টও আপনাকে করতে হবে। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখিয়েছেন আপনারা সবাই দেখেছেন, অভিযোগের আকারেই তো দেখিয়েছেন, তো তাহলে অ্যারেস্ট হবে না কেন? তার কারণ তথাকথিত নতুন তৃণমূলে গেছেন, নিচু তলার নিচু স্তরের তারা তাদের 2-3 জন অ্যারেস্ট হয়ে গেল, আর বড় মাপের নেতা যার সই দেখা যাচ্ছে সেই নথিতে, তিনি দোষী না নির্দোষ আমি জানি না, আমাদের জানার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে, তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। দেখুন, এই অনুষ্ঠান শুরুতেই আমি 2 নম্বর প্রশ্নে বলেছিলাম যে কালীঘাট তৃণমূল কি গ্রেফতারির দাবি তুলে দায় এড়িয়ে যেতে পারে অনির্বাণ? দেখুন, কথা তো এখানে স্পষ্ট, দায় এড়ানো না এড়ানোর বিষয় নয়। আজকে যে মুচলেখা তৃণমূলে যারা গেছেন তারা যদি মনে করেন যে যেহেতু তারা মুচলেখা দিয়ে রেখেছেন শুভেন্দুবাবুর কাছে, অতএব তারা কোনো কিছুতেই তাদের কিছু হবে না, এটা ভেবেই তো তারা গেছেন। বাকিটা তারা তাহলে তো তোমার শুভেন্দুবাবুকে আজ সাধুবাদ জানানো উচিত, কারণ তোমার কথা অনুযায়ী মুচলেখা দেওয়ার পরও তিনি কাগজ তুলে দেখাচ্ছেন যে কাদের কাদের সই আছে। কাগজ তুলে এরকম কাগজ তুলে না, একদম অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে শুভেন্দুবাবু টাকা নেওয়ার ভিডিও বিজেপি দেখিয়েছিল একসময়, কিছু করেছে কি? করে তো নি। আজকে শুধু কাগজ দেখালে হবে না। আজকে যে 134 নম্বর ওয়ার্ডের গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে পড়ার, এইটা না হলে তো আলোচনা হতো না, তোমরা এখানে বসে হয়তো কালীনামই জপ করতে। কোন রকম কালীনাম জপ করার কিছু নেই। আমি একটা স্পষ্ট কথা বলি, দেখুন, যোগ দিবসের দিন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, যার বিরুদ্ধে বিজেপি এমনকি শুভেন্দুবাবু নিজেও একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন, তিনি যোগ দিবসের দিন শুভেন্দুবাবুর পা ধরে প্রণাম করলেন। আজকে সেই শামস ইকবালের যদি প্রয়োজন পড়ে তাকে গ্রেপ্তার করবেন, নাকি মুচলেখা লিখে পা প্রণাম করে নিয়েছেন বলে আর কিছু করবেন না? আচ্ছা, তোমরা যখন মানুষ ভূঁইয়া বা অর্জুন সিংকে নিয়েছিলে সেই মুচলেখাগুলো রাখা আছে তো? আমরা দিদির বাড়িতে আমরা ক্ষমতায় 15 বছর ছিলাম, তার মধ্যে 10 বছর শুভেন্দুবাবু সেই ক্ষমতার মাথায় ছিলেন। তারপরে তিনি মানুষ ভূঁইয়া আর অর্জুন সিং দলে আসবেন কিনা এই সিদ্ধান্ত মমতা ব্যানার্জি আর তার ভাইপো নিতে পারেন। শুভেন্দু অধিকারী নেওয়ার ক্ষমতা ছিল না। শুভেন্দুবাবু 10 বছর ক্ষমতায় ক্ষমতার মাথায় ছিলেন না, চূড়াতে তো ছিলেন, এইটুকু তিনি তো কাজ করেছেন। কিন্তু আমার বক্তব্য একটাই, যে আজকের দিনে দাঁড়িয়ে সরকার যদি একটা নাম বলে
যাদের নাম বলছে, যে মুচলেখা ফ্যাকশনের নাম বলছে, তারা স্রেফ মুচলেখা লিখে দিয়েছে বলে তারা কি বেঁচে যাবে, নাকি স্রেফ নামটা ব্যবহার করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া হবে, এটা আমাদের প্রশ্ন। এখানে যদি এই তারাতলাতেই, হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে, 1.5-2 বছর আগে যখন বাড়িটা কোল্যাপস করে গেছিল, তখন এদের বক্তব্যটা কি ছিল? আজকে যেহেতু ও ওই দল থেকে বেরিয়ে গেছে বলে এখন অনেক বড় বড় কথা বলছে। এর মধু তো এরা সবাই খেয়েছে। আরে বাবা, আপনি তৃণমূলে ছিলেন যখন শুভেন্দু তৃণমূলে ছিল এরকম ভাবে ফিরতে পেছনে কোথায় চলে যাবে? আজকে ফিরে আসুন, আজকের দিনে দাঁড়িয়ে বলছি ফিরহাদ হাকিমকে গ্রেফতার করবেন। এই ফিরহাদ হাকিমকে গ্রেফতার করবেন, এই ফিরহাদ হাকিমকে আগে কি করুন বলুন? আমি বলছি যে এত গ্রেফতারির কথা হচ্ছে, আবার বলছি পুলিশ এখনো গ্রেফতারি বলছে না, ডিটেন বা আটক বলা হচ্ছে, কিন্তু কে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়? নিঃসন্দেহে বন্দ্যোপাধ্যায় নামের সঙ্গে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে ক্ষমতাশালী বন্দ্যোপাধ্যায় আরও আছে। আজকে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের এই কাহিনী সম্পূর্ণ সামনে এলে তা বোধহয় আরও স্পষ্ট করে বোঝা যাবে কে এই কালীচরণ। দেখুন তো। গ্রেপ্তার করা হলো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব বাইরে, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এখন বইছে ঝোড়ো হাওয়া। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। যদি দোষ করে থাকে অ্যারেস্ট করুন, কালী শুদ্ধ অ্যারেস্ট করুন, কালীর মালিক সহ অ্যারেস্ট করুন। স্বপ্নজন ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কালোজয়ী একটা গান ছিল। ঝড় উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী, 7 মহলা স্বপ্নপুরীর নিভল হাজার বাতি। দুর্নীতি সিন্ডিকেটের সৌজন্যে যারা কোটি কোটি টাকা কামাতে গিয়ে মানুষকে ঠেলে দিয়েছে মৃত্যুকূপে, তাদের কুকর্মের বাতি নেভার সময়ও কি আসতে চলেছে? এই আবহে কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আর এই সময়ই তার মুখে এলো একটা নাম, কালী। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কিন্তু কেই কালী? আসল নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন তার ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন। বৃহস্পতিবারও পুরসভায় এসেছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তবে ক্যামেরার সামনে আসতে চাননি। যখন ফিরহাদ হাকিম মেয়র ছিলেন তখন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় বা কালীবাবু বসতেন হচ্ছেন ঠিক মেয়রের ঘরের সামনে, কারণ তিনি ছিলেন ওএসডি টু মেয়র। কিন্তু এখন কালীচরণ বন্দ্যোপাধ্যায় বসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে মিস্টার কালীচরণ ব্যানার্জি, ম্যানেজার অ্যান্ড কন্ট্রোলিং অফিসার, এমপি ল্যাড, বিইউপি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দরজা বন্ধ, যেমনটা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে এদিনও তিনি এসছিলেন, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি। সূত্রের খবর, 2003 সালে রেভিনিউ সার্ভিসে যোগ দেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2006 সালে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় দ্বিতীয় হন, পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রথম। 2008 সালে পুলিশের চাকরিতে যোগ দেন। পরে 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজারের পরীক্ষায় প্রথম হন। যোগ দেন কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। সেই সময় ওই বোরো চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পুরসভার সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হবার পর ওএসডি হিসেবে তার সব কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার হাতে ছিল প্রচুর ক্ষমতা। মেয়রের কাছে পৌঁছতে গেলে কালীবাবু হয়ে যেতে হতো সবাইকে। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কার কন্ট্রাক্টর সংস্থা তৈরি করছে, কে কন্ট্রাক্ট পেয়েছে, পোর্ট কাকে জমি দিয়েছে, এটা তো জানার দায়িত্ব আমার নয় বা আমার এখতিয়ারও নেই। আইন যেটা, রুল বুক যেটা,
সেটা এসিদের দিয়েছে, কিন্তু ডে টু ডে এসি যেতে পারে না, কারণ এত এসি নেই। ওখানে কি হয়েছে আমি জানি না। এই তদন্তে তিনি যাদের যাদের নাম বলেছেন, যদি সত্যি তারা জড়িত বলে অভিযোগ থাকে বা তাদের কোনো দায় থাকে, তাহলে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। যার নামে 80টা বেআইনি 80খানা বেআইনি নির্মাণের অভিযোগ, সে বালিশচাটা তৃণমূলের পদে চলে যাচ্ছে বলে তার পুলিশ যাবে না, অ্যারেস্ট হবে না? এরপর রাতেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূল সরকার বিদায় হয়েছে এখনো 2 মাস পূর্ণ হয়নি, তার মধ্যেই আলমারি থেকে কঙ্কালের স্তূপ বেরোতে শুরু করেছে। একদিকে প্রাক্তন মেয়রের ওএসডি, তো অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। ঘটনাচক্রে আজই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সুমিতের মামলায় বলেন, কোর্ট আনকোর্ট, আপনাকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে না, আপনার বিরুদ্ধে অপরাধের একাধিক প্রমাণ রয়েছে। এবার মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়রের বিরুদ্ধে করা অভিযোগের কথায় সরাসরি আসি। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ববি হাকিমের সই আছে। যে নথিটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এইটা। এমবিসি মিটিংয়ে রেজলিউশনে দেখা যাচ্ছে স্বয়ং মেয়রের সই, আর মিটিংয়ের ডেট হচ্ছে 20শে নভেম্বর 2025। মনে রাখতে হবে, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমি বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ মানে এমআইসি বিল্ডিং। এই নথিতে দেখা যাচ্ছে যে গ্রেফতার হওয়া শম্ভুনাথ বেহেরা মানে বেহেরা ব্রাদার্সের অংশীদারের আবেদনপত্রের ভিত্তিতে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি বা এমবিসির বৈঠক বসেছিল, আর তার রেজলিউশন হচ্ছে, শেষ বাক্যটায় আসুন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ নো ভায়োলেশন অফ বিল্ডিং রুলস অ্যাজ সাচ। ভাবুন, আর তাতে সই করছেন কে? খোদ প্রাক্তন মেয়র, যিনি একই সঙ্গে বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ, ফিরহাদ হাকিম। আমার পরের বক্তা বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে তো এর তদন্ত শুরু করতে গেলে একেবারে মাথা থেকে নিচ অবধি, কালকে রাতে সিট গঠন করা হয়েছে ফিরদৌস, এ তো শুরু থেকে শুরু করতে হবে। আমি প্রথমেই আপনি এই কাগজটা যেটা দেখাচ্ছিলেন না, এই এমবিসি স্ট্যান্ড ফর মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি, একদম, এবং এই কেএমসি বিল্ডিং রুল 2009 অনুযায়ী, সেই রুল 37 অনুযায়ী এই কমিটিটা তৈরি হয়। এই কমিটিতে কে কে থাকে আমি শুধু এই আইনটা পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, দিয়ে এই শোয়ের মাহাত্ম্যটা বুঝতে পারবেন। বলছে মেয়র ইন কাউন্সিল তারা এই এমবিসি তৈরি করবে। এই এমবিসিতে আইন মোতাবেক রুল 37 সাব রুল 2-তে বলা আছে কে কে থাকবে। 1 শ্যাল বি এ নমিনি অফ দ্য কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ কেএমডি এর একজন নমিনি। 1 শ্যাল বি নমিনি অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। 1 shall be the director of West Bengal Fire Services or his nominees. 1 shall be a nominee of the state government. 1 shall be the chief engineer, Municipal Engineering Directorate of Department of Municipal Affairs, Government of West Bengal. 1 shall be a architect of repute to be selected in consultation with the Council of Architecture constituted under Section 3 of the Architecture Act 1972. 1 shall be a town planner. 1 shall be a nominee of the Department of Environment, Government of West Bengal. তাহলে এমবিসিতে এক মেয়রের কোনো স্থান নেই, কারণ মেয়রিয়াল কাউন্সিলই তো এমবিসিরা তৈরি করছে। এই এমবিসির কাজ কি, ওটা রুল 38-এ বলা আছে। এমবিসি কি করবে, একটা প্ল্যান স্যাংশন করলো, তারা পাঠাবে মেয়রিয়াল কাউন্সিলে। তাহলে এখানে এমবিসিতে মেয়র এই ফিরহাদ হাকিমের সই কেন, আমার তো মাথায় ঢুকছে না। যেখানে এমবিসিতে মেয়রের কোনো স্থানই নেই, যেখানে মেয়র ইন কাউন্সিল, কারণ এটা একটা এক্সপার্ট বডি, যেখানে পুলিশ রয়েছে, যেখানে ফায়ার এক্সপার্ট রয়েছে, এনভায়রনমেন্টাল এক্সপার্ট রয়েছে, বিভিন্ন এক্সপার্টদের, আর্কিটেকচারাল এক্সপার্ট রয়েছে, সেই এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেবে। কারণ এই যে কমিটিটা তৈরি করা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন ফর্ম করার জন্য, এক্সপার্ট ওপিনিয়ন ফর্ম করার জন্য। একজন মেয়র তিনি একজন পলিটিক্যাল এক্সিকিউটিভ, সেই পলিটিক্যাল এক্সিকিউটিভের সেই জন্য এই যে এমবিসিতে কোনো পলিটিক্যাল এক্সিকিউটিভ বা নন এক্সপার্ট লোক রাখা হয়নি, সব এক্সপার্ট। আমি শুধু যোগ করব, খানিকক্ষণ আগে মেয়রকে বলতে শুনলাম যে এটা আমার দেখার কথা নয়, প্রাক্তন মেয়রকে।
এটা আমার দেখার কথা নয়, তাহলে সই কেন? একদমই। যে জিনিস দেখারই কথা নয় তাতে তার সই কেন? এবং 1 নম্বর। 2 হচ্ছে মানুষের বোঝার জন্য একটু বলে দিই, এটা হচ্ছে এই মিটিংটা হয়েছিল শুধুমাত্র এই শম্ভুনাথ বেহরা, যিনি পার্টনার বেহরা ব্রাদার্স, মানে যারা এইটা লিজ নিয়েছিল তাদের, অর্থাৎ একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রে একটা মিটিং না, হয়েছে, তার সঙ্গে মেয়রের তো কোনো না, ইনভলভমেন্টের জায়গাই নেই। এই যে এমবিসি এর ফাংশন আছে, হ্যাঁ, এবং সেটা রুল 38 বলা আছে যদি 500 স্কয়ার মিটার বা তার বেশি বিল্ডিং এর হয় তাহলে এখান থেকে স্যাংশন নিতে হবে। এমবিসি একটা অপিনিয়ন দেবে, তার কারণ তারা যেমন সোয়েল টেস্ট, তারপরে আর্কিটেকচারাল তার যে কম্পিটেন্সি আছে কিনা, সমস্ত কিছু এক্সপার্ট বডিজ দেখেন। সেই জন্য দেখুন প্রতিটি ফিল্ড থেকে এক একজনকে এক্সপার্ট নেওয়া হয়েছে। সেই জন্য এই এক্সপার্ট বডিতে সেখানে পলিটিক্যাল এক্সিকিউটিভের কোনো জায়গা নেই। তারা কি করবে, তারা ওপিনিয়ন করে মেয়র ইন কাউন্সিলে পাঠাবে, মেয়র ইন কাউন্সিল তারপরে স্যাংশন দেবে। কিন্তু এখানে দেখছে অদ্ভুত, আমি জানি না সেটা পরের সই না আগের সই, এটা তো মানে একটা ফটোকপি। কিন্তু এমবিসি না, প্রাক্তন মেয়র একবারও বলেননি এটা আমার সই নয়। তিনি বলেছেন আমার দেখার কথা নয়, কিন্তু যদি দেখার কথা না হয় তো ওনার সই কেন? একদমই। সেই জন্য এমবিসিতে একেবারে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এমবিসিটা প্রপারলি ফাংশন হয়েছে কি হয়নি সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তার কারণ যদি কেউ তাদের মানে যারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এবং অপরদিকে ফিরহাদ হাকিম তিনি তো মন্ত্রীও ছিলেন, দপ্তরের মন্ত্রীও ছিলেন, তাহলে একজন যিনি রাজ্য সরকারের প্রতিনিধি এবং তিনি মেয়রও বটে, তিনি মেয়রও বটে, তিনি একই সঙ্গে বিল্ডিং এর এমআইসিও বটে, এবং পুরো নগর উন্নয়ন মন্ত্রী তো বটে। এবং ভাবুন সেই কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, পুলিশের প্রতিনিধি আছে, ফায়ারের প্রতিনিধি আছে, এনভায়রনমেন্টের প্রতিনিধি আছে। এবার সেখানে বসে যদি ধরুন কেউ একজন এরকম একজন ব্যক্তি যিনি যদি বলে দেন না এটা ঠিক কোনো ডিভিয়েশন নেই বা কোনো প্রকার ভায়োলেশন হয়নি, কারোর পক্ষে বলা সম্ভব যেন ভায়োলেশন হয়েছে। সেই জন্য একটা এক্সপার্ট বডি তৈরি করা হয়েছে। এই কারণেই একটা আমাদের আইনি পরিভাষায় বলে লেজিসলেটিভ ইন্টেনশন। লেজিসলেটিভ ইন্টেনশন যদি এটা হয় যে আমরা একটা এক্সপার্ট ওপিনিয়ন নেব, তারপর সেই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে অ্যাডজাস্ট করবে কে, মেয়র ইন কাউন্সিল, যারা কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভ। ফলে এক্সপার্ট ওপিনিয়ন, দেন পলিটিক্যাল এক্সিকিউটিভ, দেন স্যাংশন প্ল্যান, দেন ইলেকশন, একটা বিল্ডিং ইলেকশন। এক্ষেত্রে কিন্তু সেই আইন এখন প্রাইমা ফেসি যা মনে হচ্ছে সেই আইনের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে, সেখানে কিন্তু আইনের মান্যতা। একটা লাইন বলবো, এই যে ফিরদৌস বারবার বলছে না যে মেয়রের সইটা কেন, মেয়রের সইটা এই কারণে, ওই সইটা পড়লে পরে এই যারা এক্সপার্ট বসে আছে তারা মুখে সেলোটেপ লাগিয়ে নেবে। আমি আপনাকে বলি করবে কতটা নির্লজ্জ। কদিন আগে এরা ছিল এখন বলছে এই প্রশ্নের বলুন সুদীপ সাইকেল চোর বলুন কি বলছি কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট। আপনি তো সব কালী ব্যানার্জি তার বিরুদ্ধে কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট, ওই দেখো ক্যামার স্ট্রিটে ওরা মুখ্যমন্ত্রী বলেছে তার বিরুদ্ধে ক্যামার স্ট্রিট থেকেই অভিযোগ করা হয়েছিল। আজকে কালীকে ডিটেইন করা হবে, কালীর মালিক কালী ডিটেইন এখনো গ্রেফতার নয়, যখন গ্রেফতার হবে নিঃসন্দেহে জানাবো। একেবারে কর্পোরেশনের রুল ধরে ফিরদৌস বলল যে কোন কোন বিভাগের কোন কোন এক্সপার্টদের সেখানে থাকার কথা, কিন্তু এই মিটিংয়ে অর্থাৎ 20শে নভেম্বর 2025-এর মিটিংয়ে কারা কারা ছিলেন আমি সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে চূড়ান্ত অনিয়মের জন্য তারাতলায় এই এতগুলো মানুষের মৃত্যু হলো, এবং বিশেষজ্ঞরা সবাই একমত যে একদিকে অনিয়ম, অন্যদিকে নজরদারির গাফিলতি এবং তার সঙ্গে গভীর আর্থিক দুর্নীতি থাকলেও আশ্চর্য হবেন না। সামনে আসবে কিনা, কতটা সামনে আসবে সে তো ভিন্ন প্রশ্ন। দেখুন 4 ইঞ্চি গাঁথনি দিয়েছে, 4 ইঞ্চি গাঁথনিতে হয় এত বড় বিল্ডিং এ? জল দেওয়ার সময় যখন ঢালাইটা হচ্ছিল তখন কাঁপতো, আবার এই একটা ভূমিকম্পর মতো লাগতো। আমি মনে করতাম গরমে তো মনে হয় মাথা কাঁপছে, এরকম আমি মনে করতাম। মাথার উপর ভেঙে পড়ল আকাশ, চলে গেল প্রাণ, পেটের দায়ে চলে গেল প্রাণ। দায় কাদের? কোথায় ঘাটতি ছিল? কোথায় নিয়ম মানা হয়নি? এই প্রেক্ষাপটের সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। সূত্রের দাবি বন্দর কর্তৃপক্ষের জমি লিজ নিয়েছিল বেহরা ব্রাদার্স। লিজ নেওয়ার পর নির্মাণের প্ল্যান জমা পড়ে কলকাতা পুরসভায়।
যে প্ল্যান জমা পড়েছিল তাতে সই ছিল পুরসভা অনুমোদিত আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের, কিন্তু সূত্রের দাবি তখনও সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করা হয়নি, কারণ এই জায়গায় আগে অন্য নির্মাণ কাঠামো ছিল। আগের কাঠামো না ভাঙলে মাটি পরীক্ষা করা হয় না, তাই সয়েল টেস্ট ছাড়াই জমা দেওয়া হয়েছিল প্ল্যান, দেওয়া হয়েছে ফিজও। এক্ষেত্রে যেটা হয়েছে কোনো কিছু মানা হয়নি, শুধু অনুমোদনটা নিয়েছে কলকাতা কর্পোরেশন। কবে সয়েল টেস্ট হলো, কবে স্ট্রাকচার ডিজাইন হলো, কোনো কিছুই নেই। এবং কলকাতা কর্পোরেশনের যে ইউডিপিতে আমাদের আপলোড করতে হয় স্ট্রাকচারাল ডিজাইনটা, কিছুই করা নেই। যিনি এটার প্রজেক্টার কোঅর্ডিনেটর ছিলেন আর কি, তিনি কাউকেই জানায়নি। ওটা নিজেরাই যে কন্ট্রাক্টর, তিনি কাউকে দিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে তিনি করিয়েছেন, কিন্তু এটা নিয়ম নয়। নিয়ম হলো নির্মাণের অনুমতি দিলে সেই কাজের অগ্রগতি পুরসভার পোর্টাল ইওডিবিতে আপডেট করতে হয়, আপলোড করতে হয় সয়েল টেস্টের রিপোর্ট। কিন্তু বাস্তবে যেটা হয়েছে সেটা মারাত্মক। গোডাউনের প্ল্যানে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই থাকলেও সয়েল টেস্ট বা নির্মাণ কাজ শুরুর কোনো তথ্যই পুরসভার পোর্টালে আপলোড করা হয়নি। তারপরও গোডাউন নির্মাণ হচ্ছিল কি করে? প্রাণ দিয়ে যার খেসারত দিল এতগুলো মানুষ। কলকাতা পুরসভার পোর্টালে যেহেতু তথ্য আপলোড করা হয়নি, তাই এটাও বোঝা যাচ্ছে না যে বিপর্যয়ের ঘটনাস্থলে নির্মাণের আগে মাটি পরীক্ষা হয়েছিল কিনা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের নির্দেশ মতো কাজ হচ্ছিল কিনা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে অনুমোদিত আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাইট পরিদর্শন করলেন না কেন? দ্বিতীয়ত, যদি তারা দেখতেন তাদের নির্দেশ অমান্য করেই নির্মাণ কাজ হচ্ছে, তাহলে তারা প্রজেক্ট ছেড়ে বেরিয়ে গেলেন না কেন? সেক্ষেত্রে পুরসভা প্রজেক্টটি বন্ধ করে দিতে পারত। পুরসভার যে সমস্ত বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দেখার কথা ছিল, তারাই বা এই অবৈধ কারবার দেখলেন না কেন? তারাতলার গোডাউনের যে প্ল্যান কলকাতা পুরসভার কাছে জমা পড়েছিল, তাতে আর্কিটেক্ট হিসেবে সই করেছিলেন সুপ্রতিম চৌধুরী, এবং এটাই হচ্ছে তার সংস্থা নেক্সাস। যদিও তিনি ফোনে জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তিনি এটা জানিয়েছেন যে তিনি পুরসভায় প্ল্যান জমা করেছিলেন, আর্কিটেক্ট হিসেবে সইও করেছিলেন, কিন্তু পরে যে কাজ হয়েছে সে কাজের ব্যাপারে ক্লায়েন্ট কিন্তু তাকে কোনো কিছু জানায়নি। না, প্ল্যানিং একদম সব আইন মতো সব ফলো করে প্ল্যান দেওয়া হয়েছিল, প্ল্যান সাবমিট করা হয়েছিল। কেএমসির হাইয়েস্ট বডি যেটা মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি, তারা রিভিউ করে প্ল্যান স্যাংশন দেয়। কিন্তু এটা আর্কিটেকচারাল ড্রয়িং শুধু আমরা সাবমিট করেছিলাম, আমরা কোনো স্ট্রাকচারাল ড্রয়িং সাবমিট করিনি, কারণ ওখানে এক্সিস্টিং স্ট্রাকচার ছিল। তো তারপর আফটার অ্যাপ্রুভাল আমার এই ভদ্রলোক যিনি ক্লায়েন্ট, উনি আর যোগাযোগ করেনি। 2024-এর 17ই মার্চ গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর পুরসভার তরফে একটি পোর্টাল চালু করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইঞ্জিনিয়াররা নির্দিষ্ট এলাকায় ঘুরবেন এবং কোথাও বেআইনি নির্মাণ হলে সেটির ছবি তুলে পোর্টালে আপলোড করবেন। কিন্তু তারাতলার ক্ষেত্রে তা করা হয়নি। তাহলে পোর্টালের কি আদৌ কোনো গুরুত্ব আছে? প্রশ্ন তুলে দিল বুধবারের বিপর্যয়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি রাজনীতিবিদদের কথায় আবার আসব, কিন্তু এই একই অভিযোগ শীর্ষ আমলা এবং সিনিয়র সরকারি অফিসারদের ওপরও সমানভাবে বর্তায়। এমবিসি অর্থাৎ মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির সদস্য কারা থাকতে পারেন সে কথা ফিরদৌস আমাদের বলেছে। 20শে নভেম্বর 2025 সালের রেজলিউশন কি বলছে, সেদিন কারা কারা ছিলেন? খোদ মিউনিসিপ্যাল কমিশনার, ডিজি বিল্ডিং, কলকাতা পুলিশ কমিশনারের প্রতিনিধি, কেএমডি এর প্রতিনিধি, পরিবেশ বিভাগের প্রতিনিধি, দমকল বিভাগের প্রতিনিধি, কেউ বাদ নেই। আজ মুখ্যমন্ত্রী বলছেন কোট আনকোট ইঞ্জিনিয়ার যাদের নাম আছে এটা খুঁজে পাওয়া গেছে: আমিনুল শেখ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নির্মলেন্দু সর্দার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রঞ্জন দাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এই কাজের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করেননি। মুখ্যমন্ত্রী বলছেন আমি পুরো ফ্যাক্ট ফাইন্ড করেছি। এর পরের মুখ্যমন্ত্রীর বাক্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী বলছেন কোনো ছাড়াছাড়ির সিন নেই। কিন্তু আমার পরের বক্তা কলকাতা পুরসভার লাইসেন্সপ্রাপ্ত বিল্ডিং সার্ভেয়ার অংশুমান সরকার, তার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে ঘটনা, 11টা মানুষের প্রাণ চলে গেল, আরও প্রচুর মানুষ মৃত্যুর সঙ্গে কার্যত এই মুহূর্তে পাঞ্জা লড়ছেন, এই ঘটনায় কোথায় কোথায় বেনিয়ম আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাইকে নমস্কার যারা এখানে প্যানেলে আছেন। এই প্ল্যান যেটা স্যাংশন হয়েছে ইজ অফ ডুইং বিজনেস ইউডিপিতে, সেই অনুযায়ী কিন্তু সঠিকভাবেই গেছে। এবং এটা যেহেতু এটা ল্যান্ড এরিয়া আপনার প্রায় 7000 স্কোয়ার মিটার, অনেক বড় ল্যান্ড এরিয়া, সেই জন্য এটাকে এমবিসিতেই যাইছে। এমবিসি পাস হয়েছে
এবং তারপরেতে এমআইসি হয় যেটা আপনারা আলোচনা করছিলেন যে যেখানে মেয়র সই করেছেন, এটা আমাদের দীর্ঘদিন প্রোটোকলেই আমরা দেখছি এমবিসি তারপরে এমআইসি। এই ফাইল শুধু একটা যায়নি, আমাদের এমবিসিতে 20টা থেকে 30টা করে ফাইল ওঠে। এইটা পার্টিকুলার প্রত্যেকটা ফাইলেই এরকম নাম দিয়ে রেজলিউশন হয়। যে ফাইলটা এটা দেখছেন হলেই সব কটা, মানে এই ফাইলের ক্ষেত্রে কি কি রেজলিউশন হয়েছে ওখানে লেখা থাকবে, সেটাই ক্লিয়ার হয়েছে, সেটাই সই। এটা যেহেতু হয়েছে বলে আপনারা এটা নিয়ে আলোচনা করছেন, ওই দিনে হয়তো দেখুন 30খানা ফাইল আপনার হয়েছে, ওই 30টা ফাইলই আবার গেছে এবং তারপর কিন্তু এই স্যাংশন হয়েছে। এবার আপনাকে দেখুন এখানে পারমিটে পরিষ্কারভাবে যেটা কলকাতা কর্পোরেশনের আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এই যে স্ট্রাকচারাল ডিজাইনটা আমাদের এমপ্যানেল যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তাদের ওপর ছেড়ে দেওয়া হয়, স্ট্রাকচারাল ডিজাইন চেক হয় না। যে কোনো ওইখানেতে যে এমবিসি হয় দেখবেন কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নেই, এটা আমাদের পলিসিগতভাবে চেঞ্জ করবে নতুন সরকারের কাছে, শুভেন্দুবাবুর কাছে আমাদের এটা আবেদন রইল। এখানে স্ট্রাকচারাল দেখার কোনো জায়গা নেই, এখানে শুধু দেখে আর্কিটেকচারাল পার্টটা, মানে আপনি ঠিকমতো নিয়মকানুন ছেড়ে করেছেন কিনা। এবং যখন দেখবেন এই যে পারমিট দেয় এখানে পরিষ্কার লেখা থাকে, লেখা আছেও, আপনাকে দিতে পারি, সেখানে রঞ্জনবাবু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার সই করেছেন যে স্ট্রাকচারাল যখন কাজ চালু করবে, আপনি স্যাংশনটা নিয়ে নিলেন, ওখানে এই স্যাংশনটা হচ্ছে কন্ডিশনাল স্যাংশন, মানে ওখানে একটা এক্সিস্টিং স্ট্রাকচার ছিল, সে কারণে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ড্রয়িং সয়েল রিপোর্ট দেবে না, দিতে পারে না, কারণ আমার জমি খালি না হলে আমি তো সয়েল করতে পারবো না। এটাকে বলে কন্ডিশনাল স্যাংশন, অর্থাৎ এই বাড়িটা তুমি আগে ভাঙবে, ভাঙার পর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সয়েল এক্সপার্টও আছেন, সয়েল এক্সপার্ট ওখানে সয়েল টেস্ট করবে, তারপর স্ট্রাকচারাল ডিজাইন হবে, সেইটাকে আপলোড করতে হবে আমাদের পোর্টালেতে, আমি কর্পোরেশনকে জানাবো, তারপর কাজ চালু হবে। এইটা হচ্ছে আমাদের নিয়ম। এখানে যে গাফিলতিটা যেটা হয়ে গেছে দেখুন, এর মধ্যে একটা মিডলম্যান ঢুকে গেছে। আচ্ছা, এবং শুধু এটাই নয়, কলকাতার এই জায়গাতে এই সিন্ডিকেটটা অ্যাকচুয়ালি কাজ করছে এই জায়গাতে আমাদের সাথে, ধরুন যে বড় বড় বিজনেস ওনাররা আছে, এই মাঝখানে একটা সিন্ডিকেট ঢুকে গেছে। তার কি করছে, এই বড় ফাইলগুলোর জন্য ধরুন এনভায়রনমেন্ট থেকে পাস করাতে হচ্ছে, আরবান ল্যান্ড সেলিং থেকে আসতে হচ্ছে, তা বিল্ডিং তো সবার শেষে, ফায়ার ডিপার্টমেন্ট, এই যে 4-5টা ডিপার্টমেন্ট ঘুরতে হচ্ছে, এই যে লিয়াজনিংটা এই মিডলম্যানটা করছে। আমরা ড্রয়িংটা করে সব কিছু রেডি করে দিলাম, আমার কাছ থেকে নিয়ে নিল, ও কোম্পানির তরফ হয়েই কাজ করছে, কিন্তু মিডলম্যানটা ওই করে আনছে। হ্যাঁ, নয়তো টাকাটা তো ভাগ করা যাবে না। আমি সেই প্রশ্নটা যাচ্ছি না, আমি সেইটাই তো এটা হয়ে যাচ্ছে, বলতে পারবেন না, ঠিক আছে, না, মিডলম্যান এই কাজটা করছে। এখানে গাফিলতিটা দুটো, সিস্টেমটা বুঝাও, 4জন লোকের কাছে গিয়ে পাস করে গেলে আমার চেয়ে সজল দায় ভালো এক্সপিরিয়েন্স, কেন অনেক দিনে দীর্ঘদিনের উনি কাউন্সিলর, একটা আরবান ল্যান্ড সেলিং থেকে ফাইল বার করা বা আপনার ফায়ার থেকে ফাইল বার করতে গেলে মানে একটা 6 মাস, কোনোটা 5 মাস, ঠিক আছে, ফায়ারেও এখনো পর্যন্ত ফায়ারে ধরুন আমাদের যে ফাইলগুলো এখন সেটা দ্রুত হচ্ছে, কোথায় আপোষ করে, কিসের শর্তে, সেটাও তো দেখতে হবে, পয়সা দিয়ে কিনা, একদম 4 তারিখ মানে আসার পর এখন তবু ফাইলগুলো বেরোচ্ছে, আপনাকে বলছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখন কাজ বন্ধ করে দিতে হয়েছে, কিছু করার নেই, বেরোচ্ছিল কাজগুলো, বেরোচ্ছিল, এখন এই কাজগুলো হয়ে আসছিল, এইগুলো ডিপার্টমেন্টাল হয়েছিল। এইবার কি হলো, এ তো স্যাংশনটা করে নিল, স্যাংশন করে নেওয়ার পর এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে, এবং যিনি আর্কিটেক্ট, খুব স্বনামধন্য আর্কিটেক্ট, নামটা বলছি না, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিজে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন বড় 4-5-এর, তারপর রিটায়ার করার পর এখন তিনি লাইসেন্স নিয়ে করছেন, উনি নিজে জিওটেক ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন সবসময় থাকেন উনি, তাকে জানানো পর্যন্ত হলো না, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবার কি করলো, এদের যে সিন্ডিকেট চলছে, আমি নামটাও বলে দিই, ওখানকার কাউন্সিলর আনোয়ার বাবু, এইখানে আনোয়ার খান, যিনি কালকে একেবারে স্থানীয় লোকের কাছে ঘাট ধাক্কা খেয়েছেন, হবেই, ওখানে মানুষকে ঢুকতে দেয় না। গার্ডেন রিচ কাণ্ডে আপনার মনে আছে কিনা, আমি 7খানা বাড়ির স্যাংশন তুলেছিলাম, এই একটাই কারণে ওখানে ঢুকতে দেওয়া হয় না, ওনারের সাথে আমাদের এই জায়গাটায় আসতে দেওয়া হয় না, ওনার ফোন করছেন আপনি আসুন, কিন্তু আমরা যেতে পারছি না, এই জায়গাটা হচ্ছে এদের জায়গা। এই যে সিন্ডিকেট আছে, একটা জায়গায় একসাথে 20টা-25টা করে ছেলে চলে আসবে, এরাই কাজ করবে। একটা আমাদের যে কন্ট্রাক্ট, একটা কনস্ট্রাকশনে, সেই কন্ট্রাক্টে স্যার ভালো বলতে পারবেন, এটা
যে একটা এক সেকেন্ড, একটা মিল আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি মানুষ, সে বাড়ি করতে গেলে বা বাড়ি সারাতে গেলে ঠিক যেমন তার ব্যক্তি পরিসরে সিন্ডিকেট ঢুকে পড়ছে, এটা বড় বাণিজ্যিক নির্মাণ, কিন্তু সেখানেও একইভাবে সিন্ডিকেট ঢুকে পড়ছে, যার ফলে তার অবধারিত ছিল না যে আমরা যে কাজগুলো, বিশেষ আমরা তো কনসাল্ট, তাকেও আপনি আসতে দেবেন। এই যে কন্ট্রাক্টরকে ধরুন এই কাজটা দিয়েছে, এবার সেই নিজের মতো এটা বানিয়ে ফেলেছে, কাউকে জানাবার প্রয়োজনও করে। এইবার প্রশ্ন হচ্ছে, যেটা আমি একটা শুভেন্দুবাবুর কাছে এইটুকুনি শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই 15 বছরেতে আমাদের ডিপার্টমেন্টে অনেক এসেই মানে শূন্যপদ প্রচুর। একটা এসএইকে 3টে থেকে 4টে ওয়ার্ড সামলাতে হয়, তাকে দিয়ে আমি সমস্ত রকম, ইভেন এই যে ধরুন করতেই হবে, কিছু করার নেই, অন্নপূর্ণা ভান্ডার বলুন, মানুষের সাহায্যে তাকে যেতে হচ্ছে। এই যে কোর্ট কেস হচ্ছে, সেখানে তাকে দৌড়াতে হচ্ছে, 7টা 8টা অব্দি এই ছেলেগুলো কাজ করে, 7টা 8টা অব্দি। এক্সিকিউটিভ নিজে কালকে রঞ্জনবাবু যার কথা বলেছেন, আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কীভাবে রিপোর্টটা গেছে, আগে এইটা একটু দেখা উচিত। খুব মেন্টাল প্রেশারে এরা কাজ করে। এইবার এদের পক্ষে মানে যেতে পারে না, ওই যে পোর্টের যে জায়গাটা আছে না, আপনি যদি যান গাড়ি নিয়ে, রাস্তা যদি যান, আপনার মানে আমার পরিষ্কার প্রশ্ন, কোন ফাইলে সই করে তিনি বলেছেন যে আমি না যেতে পেরে আমি সই করছি, না যেতে পেরে আমি অ্যাপ্রুভাল দিচ্ছি? আমি বলছি আজকে 11টা লোকের মৃত্যু হয়েছে, আজ তো প্রশ্ন উঠবেই। এখন তো মেন্টাল প্রেশার বললেও হবে না, সিন্ডিকেট বললেও হবে না। সাধু চাইলেও আপনি সাধু থাকতে পারবেন না, পয়সা আপনাকে খেতেই। আমি বলছি সজল, ওনার কথায় আমি একমত, আমি দ্বিমত হচ্ছি না, কিন্তু আমার বক্তব্য, আমার সিস্টেমটা ফল্টি, এবং সেই সিস্টেমটা মানুষের প্রাণ কেড়ে নিলে তখন আমি বলছি যে আমার উপর প্রেশার আছে। কোন ফাইলের নোটে তিনি লিখেছিলেন? বলছি ওখানে তো একটি ব্যক্তির সই নেই, ওখানে শুধু ফিরহাদ হাকিমের সই নেই, আরো যত এক্সপার্টরা তারাও সই করেছে, অতএব দায়িত্ব তাদের। ডিজি বিল্ডিং এর সই আছে, ডিজি বিল্ডিং সই করেছে। মুশকিলটা যেটা হচ্ছে যে আপনাকে যদি পুরসভায় থাকতে হয়, আপনাকে যদি এই ডিপার্টমেন্টে, একটা ইঞ্জিনিয়ার তো আর জলে গিয়ে কাজ করতে পারবে না, কনজারভেন্সিতে গিয়ে কাজ করতে পারবে না, এই লোকটাকে যদি ওখানে থাকতে হয়, তাকে করাপশনের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। দুটো প্রবলেম আছে জানেন তো, একটা হচ্ছে করাপ্টেড পলিটিশিয়ান একরকম জিনিস, আর করাপ্ট পারসন ইন পলিটিক্স এটা হচ্ছে দ্বিতীয়টা, আরো বড় মারাত্মক। অংশুমান বাবুকে ধন্যবাদ, উনি একদম নাম বললেন। আমি পরের রিপোর্টে আসব, সেটা হচ্ছে ববি হাকিম, আসগর এবং আনোয়ার। একেবারে পরিষ্কার, সজলদের দল অফিসিয়ালি আজকে অভিযোগ করেছে যে এই নেক্সাসই হচ্ছে অনিয়মের মূল সূত্র। আমি জানি না সত্যি কতটা কি, কিন্তু কারা এরা, কে এই আসগর এবং আনোয়ার? দেখুন তো, খোদাল করে পুরু করে বার করলাম, তিনজনের বার করে দেখছি কালো কালো হয়ে গেছে তারা। হ্যাঁ, আর একটা হাত খালি দেখাচ্ছিল, পা দুটো চাপা, হাত দেখিয়েছে। কি ভয়ঙ্কর দৃশ্য বলে বোঝানো সম্ভব নয়। মানুষ শেষ, স্বপ্ন শেষ, পরিবার শেষ। কিন্তু কাদের অশুভ আতাতে এই পরিণতি? আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, এতে সবচেয়ে প্রথম দোষী হচ্ছে জনাব ফিরহাদ হাকিম, আর তারপরে হচ্ছে যে 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান। আয়ে আসগর, আয়ে আনোয়ার, আয়ে আতাত। তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায় উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খান, এই দুজনের নাম। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে যে গোডাউন, সেটি তৈরির দায়িত্বে ছিলেন খিদেরপুরের বাসিন্দা আসগর হোসেন। আর যে জায়গায় এই বিপর্যয় ঘটেছে, অর্থাৎ কলকাতা পুরসভার 80 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন আনোয়ার খান। এই দুজনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ উঠে আসছে। গভর্নমেন্ট আন্ডারটেকিং ল্যান্ডে কেউ উইথাউট পারমিশন, উইথাউট মেয়র, যে এর আগে মেয়র ছিলেন জনাব ফিরহাদ হাকিম সাহেব, 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান, এরা সব এই ম্যাটারে জড়িত আছে। তার মানে ফিরহাদ হাকিম বলুন বা আনোয়ার খান বলুন, এরা তো পুরোটা জানতেন। নিশ্চয়ই জানতেন, এত বড় কাজ আসগর নিজের ইচ্ছে মতন যে ওখানে করিনি, উইথাউট পারমিশনে করিনি, এসব উপর মহলের লোক ছিল, এরা অর্ডার করেছে, পারমিশন দিয়েছে, তবেই এই কাজটা করেছে। খিদিরপুরের ভূকৈলাস রোডের বাসিন্দা আসগর হোসেন ঠিকাদারি প্রমোটিং করতেন। সূত্রের খবর, তারাতলায় বেহরা ব্রাদার্সের এই গোডাউনটি তৈরির দায়িত্বে ছিলেন তিনি। বুধবার গোডাউন বিপর্যয়ে মৃত্যু হয়েছে তাঁরও। আসগরকেও খুঁজছি, যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, কি করে এই
এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে, বের করতে হবে। তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে যে হলুদ হোর্ডিংটা দেখা যাচ্ছে অয়ন ট্রেডার্স লেখা, এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরটি আসগর হোসেনের। স্থানীয় সূত্রে দাবি এই আসগর একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ফিরহাদ হাকিম থেকে শুরু করে জাভেদ খান, সৌগত রায়, তৃণমূলের একাধিক দাপুটে নেতার সঙ্গে ছবি রয়েছে তার। এই ছবিতে আসগর হোসেনের সঙ্গে ফিরহাদ হাকিম ও ৮০ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান দুজনকেই দেখা যাচ্ছে। আসগরও চাপা পড়েছেন। এই আসগরের সঙ্গে স্থানীয় যিনি প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং আপনার প্রচুর ছবি রয়েছে। হ্যাঁ, আমি জনপ্রতিনিধি, আমার সাথে সবার ছবি। রিসেন্টলি আমি শুনলাম যে উনি বিজেপি জয়েন করেছেন। যদিও ফিরহাদ হাকিমের এই দাবি মানতে নারাজ স্থানীয়রা। ববি হাকিম বলছে, ববি হাকিমের কায়দাই আছে এইটা যে কাপড় ছিঁড়ে যাবে তাকে বাদ দিয়ে দেবে। মেন কালপিট আছে ববি হাকিম, আনোয়ার খান মেন কালপিট। যত দোষ এখন আসগর ভাইয়ের মাথায় চাপাবে। ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে ওনার অনেক ফটো আছে। আনোয়ার খানের সঙ্গে ফটো পাবেন। তাহলে ও কি করে বলছে ও বিজেপিতে চলে গেছে, ও টিএমসির লোক না। ওনার স্বভাবই এই, যদি কোনো অপরাধ কেউ করে ওনার দলের লোক পরিষ্কার উনি ডিনাই করে দেয় যে উনি আমার লোক না, আমার পার্টির লোক না। বুধবার দুর্ঘটনাস্থলে গেলে বাধার মুখে পড়েন ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। তাকে ধাক্কাধাক্কি করেন স্থানীয়দের একাংশ। অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ইতিমধ্যেই মিম তো বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছেন। কেউ বলছেন কালীচরণের কেলো, কেউ আবার সপ্তপদীর সংলাপ লিখছেন যে এবার কালী তোমায় খাবো, তো কেউ শক্তি সামন্তের অনুসন্ধানে স্মৃতিচারণ করছেন। মানে ওই অমিতাভ বচ্চন আমজাদ খানকে কটাক্ষ করে গাইছেন ফেটে গেল কালীরামের ঢোল। কিন্তু খবরটা হচ্ছে যে আজকে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। আমি সেসব রসিকতায় যাব না, বরঞ্চ উইথ আ ভেরি সিরিয়াস নোট আলোচনার এই পর্যায়ে আপনাদের সামনে দুজনের দুটো বক্তব্য রাখবো এবিপি আনন্দের আর্কাইভ থেকে। প্রথম বক্তব্য তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি আজ নয় মুখ্যমন্ত্রীর হওয়ার আগে কয়েক বছর ধরে স্পেসিফিক্যালি এই কালী ব্যানার্জির নাম করে অভিযোগ করছিলেন। আমি দেখাবো 2024 সালের 27শে সেপ্টেম্বর আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা ঠিক কি বলেছিলেন, দেখুন। কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। আবার বলছি, এই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল এই ঘটনা নিয়ে 2024 সালের 27শে সেপ্টেম্বর ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মী। এবং সেই অভিযোগপত্রে ছিল যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক ঘনিষ্ঠ বলে দাবি করে ব্যবসায়ী, সরকারি আধিকারিক এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলা আদায় করেছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন। এবং এই অভিযোগপত্র ডিসি সাউথকে পাঠানো হয়, শেক্সপিয়ার সরণি থানায় জমা পড়ে। কিন্তু তারপর রহস্যজনক ঘটনা ঘটে, মানে আইন মেনেই ঘটে। তখন যেহেতু সরকারি অফিসার, রাজ্য সরকারের একটা অনুমতির তদন্ত শুরু হওয়ার আগে প্রয়োজন ছিল, আইন তাই বলে, সেই অনুমতিটা আটকে যায়। তারপর গোটা বিষয়টা খুব কৌশলে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু আমরা একেবারে সরাসরি সেই দিন, অর্থাৎ এই 2024 সালের 27শে সেপ্টেম্বর ফিরহাদ হাকিম কি বলছেন তার কাছে পৌঁছে গেছিল আমার সহকর্মী। একেবারে পরিষ্কার কালী ব্যানার্জিকে নিয়ে ফিরহাদ হাকিম তখন 2024 সালে কি বলেছিলেন দেখাবো এবার। যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কী করে সরাবো? কমপ্লেন যদি হয় 200 কোটি টাকার বা 100 কোটি টাকার,
এবং বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনের টাকা তোলাবাজি করে কালো টাকা উঠছে, এই যদি অভিযোগ হয় তাহলে বিভাগীয় তদন্ত কি হবে? কেন ইন্টারনাল কমপ্লেন হবে? কমপ্লেন তো হবে যেটা হওয়ার কথা ছিল পুলিশে, সেখানেই। বিশ্বনাথ, আমি বলছি যে তখনকার অভিযোগ মারাত্মক, এখনও সেই অভিযোগটা আজকেও ওই 200 কোটি টাকার অঙ্কটা সামনে এসেছে। আমি বলছি যে এ তো ভয়ঙ্কর ব্যাপার, তার কারণ অভিযোগটা কোনো ইন্টারনাল এনকোয়ারির বিষয় নয়, অভিযোগটা কোটি কোটি টাকা, এমনকি 200 কোটি টাকা তুলে তৃণমূলের নতুন ভবনে ব্যবহার করার। শাসক দলের জনপ্রতিনিধি, তারা মেয়র হতে পারেন, মেয়র পরিষদ হতে পারেন, পুরসভার এক শ্রেণীর আধিকারিক এবং পুলিশ প্রশাসন, এই ত্রিভুজ যেটা হচ্ছিল, তারা কিন্তু লুটে পুটে খেয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা থাকাকালীন বারবার অভিযোগগুলো তুলতেন, শাসক দল সামান্যতম কর্ণপাত করতো না। বিরোধীরা প্রশ্ন করলে সেটা যে মিনিমাম রেসপন্স করা উচিত সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেননি। ফলে এই ত্রিভুজটা, দুর্নীতির এই ত্রিভুজ কিন্তু ক্রমশ শক্তিশালী হয়েছে, আরও বেশি বিস্তৃত হয়েছে। শুনুন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো, দুর্নীতির অভিযোগগুলো কোনো দায় অন্যরা নিতে চাইছে না, ঠিক তেমনিভাবে ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাদের যে কাউন্সিলর বা পরিষদের যারা সদস্য, তাদের দায়ও কিন্তু কেউ নেবে না। সুমন, আমি বলছি এখানে একটা সাজুজ্য আপনি পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে ওএসডি যিনি সুমিত, তাকে আজকে যেমন মানে আদালত প্রশ্ন করছে যে আপনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে মানে প্রমাণ সাপেক্ষ অভিযোগ আছে, ফলে আপনার বিরুদ্ধে তদন্ত হবে না কেন? ঠিক একইভাবে কিন্তু আপনি বলছি কালী, যে কালীকে নিয়ে তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজকের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। আজকে বিশেষ করে আমি বলবো যে বিধানসভায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী কাগজ দেখিয়ে বলেন, তার পেছনে অবশ্যই কিছু যুক্তি আছে, তার পেছনে অবশ্যই তথ্য আছে। ফলে আমরা কিন্তু মনে করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিতের যে রোলটা ছিল, সুমিতকে ধরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় কি করেছে সেটা ধরা পড়বে। কালীকে কিন্তু ঠিক তেমনিভাবে তদন্ত করলেই ববি হাকিম বা মেয়র পরিষদ কে কোথায় কি করেছে, ঘাপলা করে রেখেছে, সেটা কিন্তু পরিষ্কার ধরা পড়বে। এবার আপনাকে যেটা বলতে চাই যে আমরা কিন্তু এটা এক্সপেক্ট করব যে এই সমস্যাটার গভীরতা অনেক বেশি। এই সমস্যাটার গভীরতাকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে এটা যেমন তদন্ত চলবে, দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই তদন্ত করা উচিত, যারা দায়বদ্ধ সেই আধিকারিকদের শাস্তির ব্যবস্থা করা উচিত, যদি মেয়র এখানে যুক্ত থাকে তাকেও ধরা উচিত। পরিষ্কার মেয়র আজকে ভালো হয়ে গেছেন, তৃণমূলের কাছাকাছি মানে ভালো মেয়র বলে পরিচিত হয়ে গেছেন, যেন তিনি ছাড় পাবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা মানুষ কিন্তু মেনে নেবে না। আমি বলছি মুখ্যমন্ত্রীকেও বুঝতে হবে যে ভাই দলে আজকে কার উদ্দেশ্যে বলেছেন, প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে, মানে আমি বলছি আপনার কথাতে মানুষ বিভ্রান্ত একদম, মানে শুধুমাত্র বলা নয়, নিউট্রাল শাস্তে যাবে, মানে বলা নয়, করে কিন্তু দেখাতে হবে। সুমন, আমি পরিষ্কার বলছি, করে দেখাতে হবে। আবার একই সাথে আমি বলবো যে এটা কেবলমাত্র দুর্নীতির প্রশ্ন সঙ্গে যুক্ত নয়, এর কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম আছে। তার মধ্যে কলকাতা কর্পোরেশনকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ছারখার করে দিয়েছে। কি তার যে প্রফেশনাল এক্সপার্টাইজ ছিল, কলকাতা কর্পোরেশন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অংশ নয়। কলকাতা কর্পোরেশন একটা আলাদা সংস্থা, তার স্বাধিকার ছিল, অটোনমি ছিল, সেই অটোনমিটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে। ফলে মানে আজকের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে অটোনমি দেওয়ার প্রশ্নটাকে অ্যাসিওর করতে হবে। ওই সব কিছু আমি নিয়ন্ত্রণ করব যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু এখানে স্বাধিকার না অভাবে এক্সপার্টি তৈরি হবে না। দ্বিতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই রিক্রুটমেন্ট করার চেষ্টা করেননি। উনি ঠিক বলছেন, আমি জানি সুমনদা, আমার কলকাতা কর্পোরেশনের উপর একাধিক বই আছে, আমি জানি যে কলকাতা কর্পোরেশনকে খোবলা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিমরা। কর্মী নিয়োগ দিনের পর দিন তারা করেননি। 40,000 কর্মী নিয়োগ করতে হবে, মানে আপনার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, মানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একের পর এক নিয়োগ করতে হবে। না হলে কিন্তু কেবলমাত্র উপর যদি আপনি করেন, কিছু দুর্নীতির দমন করে কিন্তু এটা হবে না। ম্যান পাওয়ারের অভাব মারাত্মক লেভেলে আছে। তৃতীয় যেটা বিষয়, সেটা হলো কলকাতা কর্পোরেশনের মানে পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন কার্যত নেই। আমি আপনাকে বলছি যে কাউন্সিলররা কার্যত বেতাব বাসা হয়ে গেছিল। তারা ধরেই নিয়েছিল যে কর্পোরেশন আমরা চালাবো এবং আমরা যা মনে করবো তাই। অর্থাৎ কাউন্সিলরদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা ইম্পর্টেন্ট। সেই অ্যাকাউন্টেবিলিটিটা ওয়ার্ড কমিটির মাধ্যমে আছে। 2000 সালের
আপনি যদি ওয়ার্ড কমিটির একটা ইয়েটা নিধিটা দেখেন, মানে রুলসটা দেখেন, তাতে পরিষ্কার মানুষকে সঙ্গে নিয়ে তোমাকে ওয়ার্ডের উন্নয়ন করতে হবে, পরিকল্পনা করতে হবে, খরচ করতে হবে, এবং খরচ কি করলে সেটা জনসমক্ষে আনতে হবে। কিন্তু দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষকে বাদ দিয়ে কলকাতা কর্পোরেশনকে চালিয়েছেন, তার পরিণাম। এইবার আমি আপনার আরেকটা সিরিয়াস জায়গা বলছি। আজকে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সমস্ত দপ্তরগুলোতে তিনি হোয়াইট পেপার প্রকাশ করবার কথা বলেছেন। আমরা কিন্তু মনে করছি দিনের পর দিন আমরা যখন বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো যখন আমরা বলতাম, তৃণমূল কংগ্রেস বলতো মিথ্যে কথা বলবে না, কুৎসা করবেন না। আজকে কিন্তু অর্থমন্ত্রী যখন মানে একেবারে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছে যে প্রত্যেকটা দপ্তরের হোয়াইট পেপার আমরা বার করব, তদন্ত করব, কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে। আমরা শুধু এক্সপেক্ট করব যে দুর্নীতির এই হোয়াইট পেপারগুলো পাবলিকলি আসুক, এবং একই সাথে যে অ্যাকশন টেকেন কি হচ্ছে। কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় 40টা কমিটি তৈরি করেছিল, সেই কমিটিগুলো কেবলমাত্র বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য। তারপরে কিন্তু আপনি বলছেন তাহলে অ্যাকশন টেকেন রিপোর্টও সামনে আনতে হবে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে জুলাই পর্যন্ত কলকাতা এবং নিউ টাউন সহ 6টা জায়গার নির্মাণ কাজ রাজ্য সরকার কালকেই ঘোষণা ছিল, আজকে সেটা ক্ল্যারিফাই করা হয়েছে, বন্ধ করা হলো, এবং তৃণমূল আমলের সমস্ত বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি তৈরি হলো। দেখুন। বেটা নেই মিল রা। হ্যাঁ, আমার সব নিজে লোক আছে, বড় মেয়ে, ছোট মেয়ে। বললাম চলে আয় বাপ, আসলো না, একদমই চলে গেল। তারাতলায় ভয়াবহ বিপর্যয় নেপথ্যে সামনে আসছে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। শহরের আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে এমন মৃত্যু ফাঁদ, যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সব নির্মীয়মান বিল্ডিং এর প্ল্যান অডিট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইসব বিল্ডিং এর প্ল্যান অনুমোদিত হয়েছিল তৃণমূল সরকারের আমলে। অডিটের জন্য ইতিমধ্যে তৈরি করা হয়েছে কমিটি। তাতে থাকছেন পুর নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতা পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত। এছাড়াও থাকছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ইন চিফ, কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজি, দমকলের ডিজির প্রতিনিধি এবং রাইটস, ইরকন ও আইআইটি খড়গপুরের প্রতিনিধি। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। আগামী 4 সপ্তাহ কলকাতা পুরসভা রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ, সোনারপুর ও বারুইপুর পুরসভা এলাকায় সব নির্মীয়মান বিল্ডিং এর কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তৃণমূল সরকারের সদিচ্ছা বা তৃণমূলের পুরো প্রতিনিধিদের ভূমিকা নিয়ে শুধু যে বিরোধীরা প্রশ্ন তুলেছে তা নয়, খোদ কলকাতা হাইকোর্ট অবধি এই নিয়ে বারবার একাধিক কড়া পর্যবেক্ষণ এবং রায় দিয়েছে। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে 13 জন মানুষের মৃত্যুর পর যে একাধিক জনস্বার্থ মামলা হয়েছিল, তার শুনানিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম একেবারে সরাসরি অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেছিলেন, কোট আনকোট, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধু সরকারি বিধিনিষেধ তৈরি করে কিচ্ছু হবে না, আগে রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা সেটা দেখুন। যেসব এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে সেখানকার পুরো প্রতিনিধিরা তার কিছুই জানেন না, এটা হতে পারে না। এমন প্রতিনিধিদের পদে থাকার কোনো অধিকারই নেই, একেবারে তৎকালীন চিফ জাস্টিস টি.এস. শিবজ্ঞানাম স্পষ্ট ভাষায় বলেছিলেন। ভাবুন, কলকাতা হাইকোর্ট এই কথা বলেছিল, তারপরও কোথায় ব্যবস্থা হয়েছে? স্বপনদা স্বাভাবিকভাবেই এখন লোকে তৃণমূলকে দায়ী করছেন, তারা দেখছেন, সজলরা দেখছে, কিন্তু গোটা সিস্টেমটাকে যদি আমূল বদলানো না যায়, 6 মাস পরে এই তীরটা মানে অভিযোগের আঙুলটা একেবারে সরাসরি বিজেপির দিকে ঘুরে যাবে। তখন আর তৃণমূল নয়, পাবলিকও বলবে স্বপনদা যে সেই একই, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কাজটা যে কঠিন কোনো সন্দেহ নেই,
কিন্তু আপনারা এই পচা ব্যবস্থাটাকে কোনো এটা পরিবর্তন আনতে পারবেন? আমরা তো বিষয়টাকে অস্বীকার করছি না। প্রথম কথা হচ্ছে দুর্নীতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে দুর্নীতি। কাউন্সিলরদের কথা ছাড়া কর্পোরেশন চলবে না, এটাও যেমন ঠিক কথা, কিন্তু গত 15 বছরে যে সিস্টেমটা চালু হয়েছিল, যে সিন্ডিকেট, সেটা হচ্ছে কালীঘাট আর ক্যামাক স্ট্রিট ভায়া হয়ে যে সিদ্ধান্তগুলো কর্পোরেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে আসতো, সেগুলো তারা যদি না মানতো তারা ওই পোস্টে থাকতে পারবে না, এটাও মেনে নিতে হবে। এবং দুর্নীতির উৎসটা কোথায়? দুর্নীতির উৎস তো এখন ক্যামাক স্ট্রিট, এবং ক্যামাক স্ট্রিটে যে ধরনের দুর্নীতি করার কথা তাদেরকে বলেছে, এই যত বড় বড় বিল্ডিং প্রজেক্ট যেখানে হচ্ছে, যে প্রমোটারগুলো আছে সেই প্রমোটারগুলোর নাম আর নামের পিছনে যদি কারুর নাম আসে তাহলে একটা এবি বলে একটা শব্দ আছে, সব জায়গায় শোনা যাবে ওখানে এবির ইচ্ছাতে এটা হচ্ছে, এবির কথাতে এটা হচ্ছে, এবি এটা চাইছে। এবং এই কারণে সব জায়গাতে দুর্নীতির একটা জাল, মানে জাল বিছিয়ে গেছে। এটা থেকে তো আমাদেরকে উদ্ধার করতে হবে। আজকের মুখ্যমন্ত্রী যিনি আমাদের, তিনি বিরোধী দলনেতা থাকাকালীন বারবার এই দুর্নীতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, যে এই কালী ব্যানার্জির দুর্নীতি দেখুন, কালী ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে 200 কোটি টাকা তুলে, তাকে তো 200 কোটি টাকা তুলতে বলা হয়েছে। স্বপনদা, শুধু আপনারা বা বিরোধী দল নয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 2021 সালের 14ই আগস্ট পুরসভার প্রশাসক পদে তখন ফিরহাদ হাকিম, টক টু কেএমসি অনুষ্ঠান হয়েছিল, সেখানে একজন সাধারণ নাগরিক, তার নাম পৃথ্বীরাজ লাহিড়ী, তিনি পুরসভার 11 নম্বর বোরোর বাসিন্দা, তিনি ফোন করলে বলেন, কোট আনকোট, আমার কাছে রেকর্ডিংটাও আছে, আমার বাড়ির পাশেই একটা অবৈধ নির্মাণ হয়েছে, পুরসভার কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি, কলকাতা পুরসভার ওই বোরোর এক শীর্ষ আধিকারিক বেআইনি বিল্ডিং নির্মাণকারী প্রমোটারের কাছ থেকে টাকা নিয়েছেন এবং বিল্ডিংটা ভাঙছেন না। ওই অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল, উল্টে যিনি অভিযোগ করছেন তাকে প্রশ্ন করে, যে আপনি যে আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ করছেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি না থাকে হালকা অভিযোগ করবেন না, আপনি যে অভিযোগ করছেন তাতে আপনার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে যায়, আমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি বলছি, এই কি রেসপন্স? অবৈধ নির্মাণ হলে এই একজন, মানে প্রশাসক হন, মেয়র হোক, এই রেসপন্স? ববি হাকিমের বিরুদ্ধে যখন প্রশ্নটা এলো, তাহলে আরেকটু আগে পিছনে যেতে হবে। যখন উনি মেয়র হলেন, মেয়রের সময় উনি মেয়রের চেয়ারে, তখন সর্বেশের বা কে ছিল? ওনার তৎকালীন জামাই সর্বত্র ছুটতেন, আর তার নামে ভুরি ভুরি অভিযোগ ওনার কাছে এসেছিল। মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটা আলাদা পার্ট, কিন্তু তারপর কি তার আগে কি তিনি কোনোদিন ওই জামাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন যে তোমার নামে এত অভিযোগ কেন আসছে? আমি ওর কথা ছেড়ে দিন, একজন, আমি যদি বেগবাগান থেকে সোজা যাই, আমাদের ওই বাজারটা কি বাজার যেন, মল্লিক বাজারের ওখানকার যিনি কাউন্সিলর আছেন, দেখতে খুব সুন্দর, তার ঠিক উল্টো দিকে নোনাপুকুর ট্রাম ডিপোর পাশে একমাত্র কিছু হিন্দু আছে, হিন্দু পাড়া ওটা আছে, সেখানকার প্রত্যেকটা বাড়ি ইললিগাল কনস্ট্রাকশন তৈরি করে বাড়িগুলো তারা কিনে নেওয়ার পর প্রত্যেকটাতে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, আর প্রত্যেকটাতে জড়িত ওই কাউন্সিলরের আত্মীয়, কে ভাইরা ভাই এরা জড়িত। কিন্তু আপনারা মানে বুলডোজার নামিয়েছেন, আমার অসুবিধা নেই, কিন্তু আমি বলছি বুলডোজার একই রকম ভাবে ধর্ম না দেখে, ওয়ার্ড না দেখে, কাউন্সিলর না দেখে ভাঙতে পারবেন? আমি বলছি যে না, তাহলে স্বপনদা, তাহলে তপসিয়া তিলজলা হওয়ার পর বন্ধ হয়ে গেল কেন? 1, 2 হচ্ছে, যে উদ্যমে তপসিয়া তিলজলা করছেন সেই উদ্যোগে জোড়াসাঁকো বড়বাজার করতে পারবেন তো? এটা আমাদের করছেন কেন? কাকে করব? শতরূপ থেকে করব, বিরোধী আন্দোলন হবে, কিন্তু কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য তোমাদেরই করতে হবে। সুমন, আমি ওনার কথাটা থামিয়ে দিলাম। আমি বলছি এটা কোনো বিরোধী আন্দোলন নয়, এটা মানুষকে বাঁচানোর জন্যই বুলডোজারটা ছিল। যে কাউন্সিলরের আমি বলছি, যে কাউন্সিলরের কথা বলছেন আপনি, মল্লিক বাজার থেকে আর একটু এগিয়ে গেলে দেখবেন আইভরি গ্র্যান্ড। আরে আপনাকে বলছি, গ্র্যান্ড হোটেল লজ্জা পাবে। এদের বাপের একটা মুদির দোকান ছিল না, এরা তোমরা ক্ষমতায়, এখন অভিযোগ নিয়ে কেস করো। না, আমি বলছি আমাদের 1.5 মাস সময় হয়েছে, না ঠিকই, কিন্তু আমি বলছি শেষ পর্যন্ত ওই ঘুঘুর বাসাটা ভাঙার মানে প্রতিশ্রুতি তো অনেকেই দেন, কিন্তু শেষ পর্যন্ত কি ভাঙতে পারবেন? আপনি দেখুন, একজন নাগরিক কি দেখছে, যে বাম আমলে যেটা ছিল সেটা অনেক 15 বছরে 10 গুণ পল্লবিত হলো।
আপনারা বলছেন সব ভাঙবো, ভাঙতে পারবেন আলটিমেটলি, নাকি আলটিমেটলি কোথাও আটকে যাবেন? যে বিল্ডিং গুলোতে মানুষ বসবাস করছে, এক সেকেন্ড, যে মানুষগুলো বসবাস করছে তারা পয়সা জীবনের শেষ সম্বল দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, আমি না এক সেকেন্ড আমি বলিনি, সেইগুলোর কথা তেমন আমাদেরকে ভাবতে হবে। কিন্তু আরেকটা জিনিস ভাবতে হবে, তুমি ভেনিজুয়েলা দিয়ে শুরু করেছিলে, ভেনিজুয়েলার এটাতে যদি ওই অবস্থা হয়, আমাদের কলকাতাতে যদি ওই একই রেঞ্জে যদি ভূমিকম্প হয়, ধুলো হয়ে যাবে, 1 কোটি মানুষ ধুলো। তার কারণ হচ্ছে যে তুমিও জানো পাড়ার পর পাড়া অবৈধ নির্মাণ হয়েছে। আমি আপনাকে বলছি, আপনি বলছেন আটকে যাবে কি না, আমি বলছি আটকে যাবে, ভাঙতে পারবে না, পুরো কেউ ভাঙতে পারবে না। ভারতবর্ষের আইনটা এমন, ভারতবর্ষের আইনটা এমন, ফিরদৌস না বসে থাকলে আমি বিকাশবাবুর দিকেও আঙুল তুলতাম। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে নোটিশ দিয়ে কখনো আর ভাঙা যাবে না। নোটিশ দিলেই লোকটা হাইকোর্টে দৌড়াবে, একেবারে নোটিশ দিলেই ওরা কোর্টে দৌড়বে, কোর্ট তখন স্টে অর্ডার দেবে, ভাঙা যাবে না। আমি বলছি ভাঙতে গেলে হাইকোর্টকেও সদিচ্ছা দিতে হবে, পাওয়ার দিতে হবে, যে ভাঙার পরে তোমাকে যুক্তি দেখাতে হবে এটাকে তুমি কেন ভেঙেছো। ফিরদৌস এখানে আঙুল তুলছে, কিন্তু ফিরদৌসের তো 30টা জুনিয়র আছে, 25 জন গিয়ে একটা করে মামলা টুকে দেবে। স্টে অর্ডার দেখুন, প্রাইমা ফেসি যে কোনো ইল্লিগাল বিল্ডিং, সেই ইল্লিগাল বিল্ডিং ভাঙার ক্ষমতা আইনে অবশ্যই রয়েছে, কিন্তু সেটা এর অ্যাকর্ডেন্স উইথ ল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেমন কলকাতা শহরে না শুধুমাত্র যে ওই যে তিলজলা বা এতে অবৈধ নির্মাণ রয়েছে তাই না। আপনাকে বলি, এই গত 15 বছরে এই কলকাতা শহরে 4,500-এর বেশি জলাজমি ভরাট হয়ে বিল্ডিং উঠেছে, এবং প্রতিটি ওয়ার্ডে যদি দেখেন এই মুহূর্তে প্রতিটি ওয়ার্ডে দেখুন কয়েকটা শুধু জলাজমি বেঁচে আছে। জাস্ট এই পিছনের ব্যালকনি দিয়ে নাজিয়াবাদের দিকে তাকাও, আজকে গোডাউনে আমরা ভয় পাচ্ছি, এই সব কটা গোডাউন হয়েছে গত 3 বছরে একেবারে। এবং শুধু তাই না, আপনাকে বলি সেই অবৈধ নির্মাণ শুধু জলাজমির উপরে হয়েছে শুধু তাই নয়, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরকম এই যে বাইপাস ধরে চলে যান আপনি, সরকারি জমি এই মুহূর্তে সর্বপ্রথম গভর্নমেন্টের উচিত, আপনার এবিপি আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে আমি বলছি, গভর্নমেন্টের সর্বপ্রথম উচিত এই গোটা কলকাতা শহরে রাজ্য সরকার এবং অন্যান্য বিভিন্ন যে প্রতিষ্ঠানের যে সম্পদ ছিল, যে ল্যান্ড ছিল, সেই ল্যান্ডগুলোর কি অবস্থা তার একটা কমিটি তৈরি করে সেই ল্যান্ডগুলোর কত অংশ এখনো পর্যন্ত অকুপাইড হয়ে বিল্ডিং উঠে গেছে। দেখুন, বিল্ডিং প্রথমে যে কোনো স্যাংশন প্ল্যান পাওয়ার প্রথম শর্ত হচ্ছে সেই ল্যান্ডের তাকে ওনার হতে হবে। এই ল্যান্ডের ওনার কিনা না দেখে সব বিল্ডিং প্ল্যান স্যাংশন আমি বলছি মুশকিল হচ্ছে যে সবাই সবকিছু জানে। আমি বলছি স্বপনদা, আমি দ্রুত একবার 2024 সালের 18ই মার্চ যখন ওই 13টা অসহায় মানুষ গার্ডেন রিচে মারা গেল, এই একদম যেখানে ফিরদৌস ধরার চেষ্টা করছিল যে বাড়িটার বসে গিয়ে তার কারণ হচ্ছে ওই জলাজমি বুঝিয়ে বাড়ি হয়েছিল, সবাই সবকিছু জানতেন। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে প্রমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেন মানে কি, ক্ষমতায় তো আপনারা, কেন ভাঙেননি, কেন ব্যবস্থা নেননি? আজকে যে প্রশ্নটা, এটা ঠিক যে 1.5 মাস, এখনো 2 মাসও হয়নি, যে সরকারটা এসছে ওদের ফেস করতে হচ্ছে, ভবিষ্যতে ঈশ্বর না করুন আর যদি দুর্ঘটনা না ঘটে ফেস করতে হবে না, কিন্তু যা অবস্থা সেই আশা করি কি করে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর 18ই মার্চ? আমি বলছি কোনোটা অজানা তথ্য নয়, সমস্ত পাবলিক নলেজে আছে, পাবলিক ডোমেনে আছে, তা সত্ত্বেও দিনের পর দিন একই জিনিস হয়ে যাচ্ছে। দেখুন, তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বললো না, এগুলো সমস্তই বেআইনি, কিছু হয়। দেখুন, আমি বলছি এইটা তো হয়েছে, এবার তো একটা অ্যালিবাই দিতে হবে। তৎকালীন মেয়র কি অ্যালিবাই দিয়েছিলেন ফিরহাদ হাকিম? বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি আমি দূর করতে পারছি না, ব্যাস মিটে গেল। আমি বলছি, আমি যদি ক্রাইমকে সামাজিক ব্যাধি বলি, যে যতদিন দারিদ্র থাকবে ততদিন অপরাধ থাকবে, মিটে গেল, পুলিশ ব্যবস্থা তুলে দিলে হয়। কি বলেছিলেন ফিরহাদ হাকিম দেখুন। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না।
এটা জানেন রাজনীতিবিদদের দলমত নির্বিশেষে, মানে আমি হয়তো 6 মাস পরে বিজেপির কাউকেও দেখবো যে পুরো ইস্যুটাকে সামাজিক ব্যাধি বলে দেওয়া, ব্যাস মিটে গেল। আমি বলছি ডেঙ্গি যদি আমি মানুষের সচেতনতার ওপর ছাড়ি, যে মানুষ সচেতন নয় সেই জন্য ডাবের খোসা পরিষ্কার করছেন না, সেখানে জল জমে ডেঙ্গি হচ্ছে, ব্যাস পুরসভার দায়িত্বটা একদম মিনিমাম হয়ে গেল। এই খেলা বছরের পর বছর, দশকের পর দশক ধরে আমাদের এই রাজ্যে হচ্ছে। স্বপনদা, 50 বছর ধরে যে ব্যাধিটা চলছে সেটা যদি কেউ আমাদেরকে বলে আমরা রাতারাতি এটা বন্ধ করে দিতে পারবো, এটা তো সম্ভব নয়। বাল্মীকির আমল থেকে ডাকাতি চলছে, সেও সামাজিক ব্যাধি। আমি তো সামাজিক ব্যাধি বলছি না এটাকে, কিন্তু আমাদের সদিচ্ছা হচ্ছে এই জিনিসটাকে বন্ধ করব, এবং আমরা এটা করতে পারবো তার একটা কারণ আছে, আমি সেটা বলছি। তৃণমূল কংগ্রেস যখন লড়াই করেছে তার একটা বুথে 100 জন 150 জন ছিল, 6 জন লড়াই করেছে একটা বুথে 2 জন বা 3 জনকে নিয়ে। আমাদের দায়বদ্ধতা আছে 3 জনের জন্য, ওদের দায়বদ্ধতা ছিল 100 জনের জন্য। সেইখানটা থেকে একটা কথা বলে দিই, সেখানটা থেকে আমি একটা কথা বলে দিই, এক সেকেন্ড, সেখানটা থেকে বলে দিই, যেখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং একটা প্রমোটার, ধরুন না আমি লিগ্যাল, সে একটা বিল্ডিং প্ল্যান পাস করালো, তাকে কিন্তু ওখানকার সিন্ডিকেটে যুক্ত, সিন্ডিকেটের মাধ্যমে বাড়িটা তৈরি করতে হচ্ছে। আর সিন্ডিকেট যারা আছে তারা হচ্ছে শাসক দলের, আর শাসক দলের তারা একদম বলে দেয় যে ভাই এই টাকাতে আমাকে দিতে হবে, করতে হবে। সে ওখানে যদি স্টোন চিপস কম দেবে, বালি কম দেবে, সিমেন্ট কম দেবে, রড কম দেবে, বাড়ি তো ভাঙবে। আমি বলছি আমার আশঙ্কাটা অন্য, সেটা হচ্ছে এই সিন্ডিকেটই সজল তোমাদের দিকে ঝুঁকবে যখন, তখন মানে এইভাবে বলতে পারবে। আমি বলছি আপনি আমাকে একটা কথা বলুন, ভাঙবো আমরা 100%, জনমতের দায়িত্ব নেগে বিপি আনন্দ। আমি বলছি যে এই যে বলছে তিলজলায় ভাঙবে না, তিলজলায় ভাঙবে না, বউবাজারেও ভাঙবে, সর্বত্র ভাঙবে, যেখানে বেআইনি দেখবে সেখানেই এবং জনমত। আমি বলছি যে এমপিআনকে দায়িত্ব দিতে হবে না, এমনিতেই তোমাদের দিকে থাকবে, এমনিতেই। আমি একটু বলি, আমরা রাজনীতি করি, আমাদের জনমতকেও মাথায় রাখতে হয়। আমি আপনাকে বলছি, কাল যদি একটা বড় পথ দুর্ঘটনা ঘটে, যে মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না বলে রাস্তায় কি যদি একদল মানুষ হঠাৎ চাপা পড়ে, আপনি তখন হকারদের পক্ষে থাকবেন কি থাকবেন না আপনাকে বলতে হবে। আমি চিরকাল শুনে রাখো, আমি চিরকাল হকার মুক্ত ফুটপাতের পক্ষে, এটা কোনো চেঞ্জ হবে না। না না আমি বলছি না, হ্যাঁ বিপি আনন্দের কথা বললে আমি তাই বলছি, বেআইনি দখলদারদের তোলার পক্ষে, পিরিয়ড। আমি বলছি এই বেআইনি দখলদারদের ভাঙতে যদি বুলডোজার পাঠানো হয়, তখনই একদল মানুষ গর্জে ওঠেন, তখনই তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক অ্যালিবাইগুলো চলে আসে। এইটা যতদিন না থাকবে, আমি বলছি শুনুন, ফেরিওয়ালা এক জিনিস, হকার্স মিন ফেরিওয়ালা, আর যারা রাস্তার ভেতরে কনস্ট্রাকশন করে ফেলেছে তারা দোকানদার। না না একদম একদম, সবথেকে বড় কথা যে দেখুন ঠিক আর ভুল কখনো তার সঙ্গে অন্য কোনো তথ্য যুক্ত হতে পারে না। সুপ্রিম কোর্ট, ফিরদৌস জানবে, কিছুদিন আগেই বলেছে যে ফুটপাত দিয়ে হাঁটার অধিকার পথচারীর, পিরিয়ড। এবং শুধু তাই নয়, দেখুন যেহেতু হকার নিয়ে কথা হলো, আমাদের দেশে না এই হকারদের বলেছে সাংবিধানিক অধিকার, অন্য কোনো শব্দ নয়। হকারদের নিয়ে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 আছে। দেখুন আমার সবথেকে দুর্ভাগ্য বিষয় কি জানেন তো, 2014 সালের আইনে টাউন ভেন্ডিং কমিটির কথা বলা আছে। আপনি খোঁজ নিয়ে দেখুন যে 2014 থেকে আজকে 2026 সাল কোথায় কোথায় এই টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে, তাদের দ্বারা এই হকারের লিস্ট তৈরি হয়েছে, এই ভেন্ডার স্ট্রিট ভেন্ডারদের লিস্ট তৈরি হয়েছে। কিন্তু আমি একটু মানুষের কথায় আসতে চাইছি, যে আবার বলছি যে কালী ব্যানার্জি আটক হয়েছেন, আপনারা কি বলছেন দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। তাপস দত্ত তিনি বলছেন কেঁচো খুঁড়তে কালি বেরিয়েছে, দোষী হলে শাস্তি চাই। অমর ধর বলছেন সব বিভাগে গত সরকারের অসৎ উপায়ে অর্থ উপার্জনের ফল এই দুর্ঘটনা। সুব্রত পাল লিখছেন তারাতলার গোডাউন বিপর্যয়ে ব্যক্তিকালীকে প্রিজন ভ্যানে দেখলে আশ্চর্য হব না। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন তারাতলায় বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী বিগত সরকারের সীমাহীন দুর্নীতি। কুন্তল সরকার লিখছেন ফিরহাদ হাকিমের গায়ের ওই কালির দাগ যেন কোনো ওয়াশিং মেশিনে গিয়ে ধুয়ে না যায়। দেখুন আজ দুপুরে হঠাৎ প্রবল বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট জলের তোড়ে ভেসেছে। উত্তর থেকে দক্ষিণ জল দুর্যোগের ছবি রেখেছি আপনাদের সামনে গোটা দিন ধরে, কিন্তু এই জল তো নেমে যাবে। তবে যে বিদ্রোহের ঘোলা জলে কালীঘাট তৃণমূল এখন হাবুডুবু খাচ্ছে, সেই জল আপাতত কমার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। বিধানসভা থেকে লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে মাত্র কয়েকজনই টিম করছেন। এই নিয়ে রসিকতার জন্য আবার জল ঘোলা করে কেস দেবেন না প্লিজ। দেখুন
কিস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।